তবে কি পুনরায় ক্ষমতা ফিরে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? পর্দার আড়ালে মমতার সাথে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের যোগাযোগ। অবশেষে হাইকোর্টের রায়ে কপাল খুলে গেল কালীঘাট তৃণমূল। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবারও কি হতে চলেছে মমতার বড় প্রত্যাবর্তন। 7 জনের মধ্যে 45 জন বিধায়কই কি এবার ফিরতে চান মমতার সাথে? চাপে পড়েছে বিজেপি। সূত্রের খবর, বিদ্রোহী তৃণমূলীরাই যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। দিলীপ ঘোষ বলছে বামপন্থীদের মাথায় ডিম ছোড়ো, তাই শতরূপ ঘোষ বলছে দিলীপ ঘোষের বাবা তো বামপন্থী ছিল, তাহলে কি দিলীপ ঘোষ তার বাবার ফটোতে ডিম ছোড়ে? কি উত্তর দেবেন দিলীপ বাবু? বাবার ফটোতে ডিম ছোড়েন? মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করবার অনুমতি দিয়েছে কোর্ট এবং হাইকোর্ট অর্ডারে জানিয়েছে বিড়লা তারামণ্ডল, সেই বিড়লা তারামণ্ডলের সামনে তারা সভা করতে পারবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুই তৃণমূলের মধ্যে কাদের সমাবেশে বেশি লোক হয়? মদন দা আরো একটা কথা বলেছিলেন। একবার উনি সাংবাদিকদের বলেছিলেন, আমি যেদিন মারা যাব সেদিন আমার শরীরের উপরে যেন এই জোড়া ফুল আঁকা এই পতাকাটা আমার শরীর ঢেকে দেওয়া হয়। আর আমার এই লাশটা যারা দেখবে সেদিন, আমার লাশটা দেখে তারা একটা কথাই বলবে, আজকে যে মানুষটার লাশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে, যে মানুষের লাশটা যাচ্ছে, এটা কোনো বেঈমানের লাশ নয়, এটা একজন ওয়াফাদার ইমানদারের লাশ। মদন দা, কি হলো আপনার সেই কমিটমেন্টে? আবারও কি হতে চলেছে মমতার বড় প্রত্যাবর্তন। 7 জনের মধ্যে 45 জন বিধায়কই কি এবার ফিরতে চান মমতার সাথে? রবীন্দ্রনাথ ঘোষের বিস্ফোরক দাবি, চাপে পড়েছে বিজেপি। সূত্রের খবর, বিদ্রোহী তৃণমূলীরাই যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। যারা কিছুদিন আগেও দাবি করছিলেন তৃণমূল কংগ্রেস শেষ, আসল তৃণমূল আমরাই, এখন তারাই নাকি দলে ফেরার ইচ্ছে প্রকাশ করছেন। এই দাবি ঘিরেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, দল ছেড়ে যাওয়া প্রায় 7 জন বিধায়কের মধ্যে 45 জনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরে আসতে আগ্রহী। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য অনুযায়ী দলের বহু নেতা ও কর্মীর সঙ্গে কথা বলার পর তার ধারণা হয়েছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের জন্য সক্রিয় সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়, তাহলে বহু অসন্তুষ্ট নেতা কর্মী আবার তৃণমূলে ফিরে আসতে পারে। তিনি আরো অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকিট বন্টন এবং সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্তে দলের মধ্যে অসন্তোষ বেড়েছিল। তার দাবি, 80 জনেরও বেশি বর্তমান বিধায়ক ও মন্ত্রীর টিকিট কাটা হয়েছে। বহু পুরনো নেতাকে সাংগঠনিক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলেই দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। তার মতে তৃণমূলের পুরনো নেতৃত্ব দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন। তিনি আরো দাবি করেন, 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে আইপ্যাকের কোনো ভূমিকা ছিল না, তবু তৃণমূল জয়ী হয়েছিল। পরবর্তী সময়ে আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেও দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে তার মতামত। উত্তরবঙ্গের বহু নেতা ও কর্মীও বর্তমানে অসন্তুষ্ট বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। তার বক্তব্য, নেতৃত্বের ক্ষেত্রে কিছু পরিবর্তন এলে অনেকেই পুনরায় দলে ফিরতে আগ্রহী হতে পারেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এই সমস্ত বক্তব্য রবীন্দ্রনাথ ঘোষের ব্যক্তিগত দাবি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অবস্থান কিন্তু জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির পেছনে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। বর্তমানে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈধতা এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন আইন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। যদি আইন সিদ্ধান্ত বিদ্রোহী শিবিরের বিপক্ষে যায়, তবে তাদের বিধায়ক পদও ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণে অনেকেই আবার পুরনো দলে ফেরার পথ খুঁজছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এদিকে এই পরিস্থিতি বিজেপির রাজনৈতিক কৌশলের উপরও প্রশ্ন তুলছে। বিরোধীদের একাংশের মতে, যাদের ভরসায় তৃণমূল ভাঙার পরিকল্পনা করা হয়েছিল, যদি তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ফিরে যায়, তাহলে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবিগুলির কোনো সরকারি বা আইনি সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্তই ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ধারণ করবে। এখন দেখার বিষয়, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। বিদ্রোহীদের জন্য কি সত্যি দলের দরজা খুলবে, নাকি আইনেও রাজনৈতিক লড়াই আরো তীব্র হবে? তার উত্তর সময় দেবে। দিলীপ ঘোষ বলছে বামপন্থীদের মাথায় ডিম ছোড়ো, তাই শতরূপ ঘোষ বলছে দিলীপ ঘোষের বাবা তো বামপন্থী ছিল, তাহলে কি দিলীপ ঘোষ তার বাবার ফটোতে ডিম ছোড়ে? বুঝুন কাণ্ড। কারণ দিলীপ ঘোষ নিজেই বলেছে বামপন্থীদের দেখে ওরা বুদ্ধিজীবী, ওদের দেখেই ডিম ছোড়ো। তাই শতরূপ ঘোষ জিজ্ঞেস করেছে, ওর বাবা যখন বামপন্থী ছিল তাহলে ফটো থেকে ডিম ছোড়ে? যেখানে কোর্ট নির্দেশ দিয়েছে যে এইভাবে পাবলিকলি ডিম ছোড়া যাবে না, সেখানে একজন মন্ত্রীমশাই হয়ে মিডিয়ার সামনে কিভাবে বলছে বলুন যে ডিম ছোড়ো বামপন্থীদের দেখে? বলছে সংবিধান মেনে তো হচ্ছে মন্ত্রী হয়েছেন, এইটুকু তো মানবেন। সংবিধানকে মানুন, মন্ত্রীর মতো কথাবার্তা বলুন, নাকি এরকম কথাবার্তা বললে তো শতরূপ ঘোষ হেভি চাটন দিল। কি উত্তর দেবেন দিলীপ বাবু? বাবার ফটোতে ডিম ছোড়েন? কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে যে তারা
21শে জুলাই এর কর্মসূচি করতে পারবেন কোর্টের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়। কোথায় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 21শে জুলাই সকাল 11টা থেকে দুপুর 3টে এই সময় পর্যায়ের মধ্যে কালীঘাট তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করবার অনুমতি দিয়েছে কোর্ট এবং হাইকোর্ট অর্ডারে জানিয়েছে বিড়লা তারামণ্ডল, সেই বিড়লা তারামণ্ডলের সামনে তারা সভা করতে পারবেন। এই অনুমতি পাওয়ার পর কালীঘাট তৃণমূলের তরফে শুরু হয়েছে প্রস্তুতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে 21শে জুলাইয়ের প্রচারে যে ব্যানার পড়বে, ব্যানার দেওয়ার জন্য তিনি বলেছেন তার কর্মীদেরকে সেখানে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, শুধু ছবি থাকবে ঘাস ফুলের জোড়া ফুল চিহ্ন, যে প্রতীক নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলছে এই ঘাসফুল প্রতীক আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই ঘাসফুল আমাদের। এই টানাপোড়েনের মধ্যে এবার ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, ছবি থাকবে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে। সেই ছবি দিয়ে ব্যানার দিতে বলা হয়েছে ধর্মতলা, পার্ক স্ট্রিট, বিড়লা তারামণ্ডলের আশপাশের এলাকাতে এবং জেলাতেও যারা প্রচারের জন্য ব্যানার লাগাবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে বারণ করেছেন নেত্রী এবং তিনি বলেছেন যে ছবি সেখানে থাকবে শুধু দলীয় প্রতীক এবং আসল 21শে জুলাই আসুন এই বার্তা দিয়ে ব্যানার বা হোর্ডিং থাকবে। সকাল 11টা থেকে বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল কংগ্রেস তারা 21শে জুলাইয়ের শহীদদেরকে তর্পণ করে শহীদ শ্রদ্ধাঞ্জলি এবং শহীদ দিবস করবে। দেখার সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কারণ এই মুহূর্তে তার যা মনোবল, ফিরাদ হাকিম চলে গেছে, চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেছে, কাকলি ঘোষ দস্তিদার চলে গেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় পাশে নেই, নবতম সেই তালিকায় সংযোজন মদন মিত্র চলে গেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে, মৌহা মৈত্রকে সঙ্গে নিয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা এই সভাকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। যদিও সভার যে ভিড় সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে কোর্টের তরফে, মাত্র কয়েক হাজার। ভাবুন, যখন রাজনীতি এবং ক্ষমতার অলিন্দে তৃণমূল কংগ্রেস ছিল তখন এই 21শে জুলাইয়ে গোটা ধর্মতলা স্তব্ধ হয়ে যেত। সকাল 11টা মানে ধর্মতলা, পার্ক স্ট্রিট, পিটিএস, রবীন্দ্র সদন চত্বরে মানুষের ঠিক থেকে ভিড় থাকতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েক হাজার মানুষকে নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সকাল 11টা থেকে সভা করবেন। আর ঠিক একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোড কানেক্টরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে। একই দল আলাদা আলাদা হয়ে যাওয়ার পর পৃথক পৃথকভাবে 21শে জুলাই শহীদ দিবস পালন। কিন্তু প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যাক ভালো হয়েছে, পারমিশন পাওয়া গেছে, ওখানেও কিছু বাদামওয়ালা কিছু মুড়িওয়ালারা যাবে, অল্প বিক্রিবাট্টা হোক সেটাও আমরা চাই। ঠিক এভাবে তিনি কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুই তৃণমূলের মধ্যে কাদের সমাবেশে বেশি লোক হয় সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে যারা দলের একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা ঠিকই আসবেন তার সভায় এবং সেই সভা সাফল্যমণ্ডিত হবে। ফলে সেখান থেকে বাড়ি থেকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখান থেকে তিনি কি বার্তা দেন? তিনি ইতিমধ্যেই বলেছেন যে বেঈমান গাদ্দারদের দলে দরকার নেই, যারা শেষ পর্যন্ত তার সঙ্গে থেকে যাবেন তারাই দলের প্রকৃত কর্মী, তার কাছে কর্মীরাই বল, এই স্লোগান এখন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ মানেই আগে ছিল যে দলনেত্রীর কাছ থেকে নতুন আন্দোলনের কি বার্তা পাওয়া যায়, নতুনভাবে তৃণমূল কিভাবে ঘুরে দাঁড়াবে সেই বার্তা পাওয়া যেত। কিন্তু এবারে প্রেক্ষাপটটা একেবারে আলাদা, যাদের তিনি পাশে পেতেন সেই লোক লস্কর অত আর নেই, ফিকে হয়ে গেছে অনেকটাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোর্টের শর্ত সাপেক্ষে বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জীবিত করবার জন্য কি ভাষণ দেন এবং যারা তার দল ছেড়ে গিয়েছে তাদেরকেও আক্রমণে বেঁধেন কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তার স্লোগান কি হবে, কিভাবে পড়ে থাকা দলীয় কর্মীদেরকে নিয়ে তিনি রাস্তায় থাকবেন আগামী দিনে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কতটা তিনি পারছেন বা আলটিমেট পারলেন কিনা, নাকি ঋতব্রত তৃণমূলেরই জয় জয়কার হবে।